গুড মর্নিং স্টুডেন্ট। আমি তোমাদের সুস্মিতা ম্যাম। তো তোমরা আমার যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই চিনতে পারবে, জানবে যে আমি লাইফ সায়েন্সের টিচার। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের পরিবেশ ও বিজ্ঞান যে বইটা, ওখানে দেখবে লাইফ সায়েন্সের কিছু পোর্শন আছে। জীবদেহের গঠন, এখান থেকেই তোমাদের লাইফ সায়েন্স শুরু হচ্ছে। তো আজকের ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য আমাদের ফার্স্ট ক্লাস, যেটা হচ্ছে জীবদেহের গঠন। তো চলো ক্লাস শুরু করি। আমাদের প্রথম ক্লাস, ক্লাস 8-এর জীবদেহের গঠন। তো ক্লাস শুরু করার আগে তোমরা তোমাদের পরিবেশে বা চারপাশে কি কি দেখো? জড়বস্তু এবং সজীব উপাদান। তো এই যে সজীব বস্তু, তাদেরকে তোমরা কিভাবে চিনতে পারবে? তারা কি করছে ক্লাস? তাদের মধ্যে বিপাক হচ্ছে, তারা খাবার খাচ্ছে কিংবা উত্তেজনায় সাড়া দিচ্ছে, তাই তো ক্লাস? তো তাকেই আমরা বলবো সজীব, মানে যার মধ্যে প্রাণ আছে। এক কথায় বলতে গেলে সেটাই হচ্ছে সজীব। এবং জড় এবং সজীব সবটা নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ গঠিত, তাই তো ক্লাস? যে পরিবেশ গঠিত হয় জড় উপাদান এবং সজীব উপাদান নিয়ে। এবার যেটা আসি, তোমাদের যেটা পড়বে যে জীবদেহের গঠন। এই যে যে সজীব উপাদান, যে ধরো আমরা মানুষেরা, হ্যাঁ আমরা তো খাবার খাচ্ছি, ঘুম পেলে ঘুমাচ্ছি, কিংবা যখন কেউ তোমাকে মারতে এলো তুমি ভয় পেয়ে সরে গেলে, কিংবা ধরো যদি বাড়িতে মা মারে তাহলে তুমি কান্না করো। কেন কান্না করো? কারণ তোমার লেগে যায় এই জন্য। কিংবা ধরো তুমি খাবার খাচ্ছ, এই যে এই সব যে আমরা খাবার খাচ্ছি, সকালে খাবার খেলাম, দুপুরে আবার খিদে পেয়ে গেল, কিংবা রাতে খাবার পরে আবার সকালবেলা যখন আমরা ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে আবার আমাদের খিদে পেয়ে যায়, তাই তো ক্লাস? তো এইগুলো কি হচ্ছে, এইগুলো কেন হচ্ছে? তো এগুলো আমরা জানি কি ক্লাস, যে অঙ্গগুলো আমাদের কাজ করছে। তাহলে কোনটা কি কাজ করছে ক্লাস? এই যে হজমের জন্য, মানে খাবারটা খাওয়ার পরে হজম হলে তবেই তো আমাদের খিদেটা পায়, তাই তো ক্লাস? তাহলে আমরা দেখি যে হজমের জন্য কে কাজ করছে, কোন কোষীয় অঙ্গাণু হজমের জন্য তাহলে কোষীয় অঙ্গাণু কে ক্লাস? আমরা কি কি দেখবো? পাকস্থলী দেখবো, কিংবা ক্ষুদ্রান্ত, তাই তো ক্লাস? ক্ষুদ্রান্ত দেখবো। এছাড়াও দেখবো আমরা আর কি দেখবো ক্লাস? রেচন পদার্থ, কিংবা শরীরে রক্ত সংবহনের জন্য, রক্ত সারা দেহে ছড়িয়ে দেওয়ার জন্য কোন কোষীয় অঙ্গাণু কাজ করছে ক্লাস? হৃৎপিণ্ড। মূত্র, শ্বাস নেওয়া এবং ত্যাগ করার জন্য কি কে কাজ করছে? শ্বাস প্রশ্বাসের জন্য কাজ করছে কে ক্লাস? আমরা দেখবো কি? ফুসফুস, তাই তো ক্লাস? তাহলে এই যে আরো আছে, আরো অনেক কোষীয় অঙ্গাণু আছে। তাহলে কি এইগুলো কি আমরা কি বলছি? অঙ্গ, তাই তো? এগুলো পার্টিকুলার এক একটা কাজ করছে, তাই তো ক্লাস? তো এবার যেটা আসি, যে এই যে জীবদেহের গঠনে আমরা যেমন দেখছি, এবার এই যে যে পাকস্থলী কিংবা হৃৎপিণ্ড কিংবা ফুসফুস, এরা কিভাবে তৈরি হয়েছে, কিংবা এই অঙ্গগুলো কিভাবে এলো, সেটাই হচ্ছে আজকে তোমাদের ক্লাস, যে জীবদেহের গঠন। তো চলো ক্লাস শুরু করি। যেটা ধরো আমরা কম্পেয়ার করব কার সঙ্গে? দেখো আমি দুটো পরপর ছক করে দেখাচ্ছি। আচ্ছা এটা আমি মুছে দিই জাস্ট বোঝানোর জন্য, এটা কিছু না, তোমরা দেখে নিবে। দেখো ক্লাস, আমি অ্যারো দিয়ে করছি, একটু নোটিস। প্রথমে আমি লিখলাম বাড়ি, তারপরে দিলাম আমি ঘর, মানে রুম, যাকে বলবো আমরা রুম, বা আমি এক কথায় লিখলাম ঘর। আচ্ছা রুমই লিখলাম, রুম। দেন দিলাম আমি ক্লাস কি? ইট। হলো? বোঝা গেছে? আচ্ছা রুম। এখানে আমি দেখবো কি ক্লাস? জীবদেহের গঠনে একটু নোটিস করো, আমি তারপরে বোঝাবো। অঙ্গ,
তারপরে দেখো আমি কলা, দেন দেখো আমি কোষ। দেখো পরপর দেখো, একটা বাড়ি যখন তৈরি হয় ক্লাস, কি দিয়ে তৈরি হবে? আমাদের প্রথম যে মেন উপাদানটা কি লাগবে? ইট লাগবে, বালি, ইট, বালি, সিমেন্ট। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে যে ইট হচ্ছে একটা বাড়ির ক্ষুদ্রতম একক, তাই তো ক্লাস? তাহলে একটা বাড়ি দিয়ে, একটা ইট দিয়ে তৈরি হয়ে যায় কি? তারপরে দেখো ঘর তৈরি হলো, দেন সেখান থেকে অনেকগুলো রুম নিয়ে এবং তার উপরে ছাদ ঢালাই করে একটা সম্পূর্ণ ঘর তৈরি হলো, তাই তো? তাহলে ইটটা কি হলো? বাড়ির ক্ষুদ্রতম একক। একটা বাড়ি তৈরি করার জন্য ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক। বোঝা গেছে? ঠিক এক্স্যাক্টলি সেই রকম। তো ক্লাস একটু নোটিশ করো যে আমি লিখলাম কোষ, তাহলে কি এই যে যে কোষ দেখা যাচ্ছে তো, এই যে কোষ, তাহলে একটা জীবদেহ গঠনের সব থেকে ক্ষুদ্র এককটা কে হবে ক্লাস? কোষ। এখানে আমরা একটা শর্ট কোশ্চেন পেয়ে গেলাম যে জীবদেহের গঠনগত একক কে? ক্ষুদ্রতম একক হলো কে ক্লাস? কোষ। অনেকগুলো কোষ নিয়ে তৈরি হবে ক্লাস কলা, এবং কলাগুলো একসঙ্গে নিয়ে তৈরি হবে অঙ্গ বা তন্ত্র। বোঝা গেছে ক্লাস? তাহলে একটা জীবদেহের এই যে আমরা যে অঙ্গাণু বললাম, অঙ্গ বললাম, যে হৃৎপিণ্ড কিংবা হৃৎপিণ্ড কিংবা ফুসফুস কিংবা আমরা দেখলাম কি পাকস্থলী, এরা এইভাবে অনেকগুলো কোষ নিয়ে তৈরি হলো কলা, তারপরে তৈরি হলো অঙ্গ, এবং এরা এক পার্টিকুলার কাজগুলো করে থাকে। এবার আসি এই যে যে কলা বা এই যে যে কোষ, কোষটা কিভাবে আমরা দেখতে পাবো, কিভাবে জানলাম যে কোষ? কোষটা এই যে কোষ বা সেল শব্দটা, আচ্ছা এটা আমি মুছে দিলাম, হ্যাঁ, এই যে যে সেল শব্দটা, এটা আমরা কিভাবে জানতে পারলাম? এবার আসি কোষের গল্পে। 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক, হ্যাঁ, উনি হঠাৎ একদিন, এই সালটা একটু মাথায় রাখো, বিজ্ঞানী রবার্ট হুক, গাছের ছাল নিয়ে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রে যখন পর্যবেক্ষণ করলেন, দেখলেন অসংখ্য গাছের ছালে অসংখ্য জালের মতো ক্ষুদ্র ক্ষুদ্র গঠন, যেগুলো ঘরের মতো, মানে একটা ঘরে অনেকগুলো রুমের মধ্যে এরকম একটা দেখতে পেলেন, এবং তখন তিনি এই গঠনটাকে কি বললেন? কোষ। এখানে এবার প্রশ্ন যেটা হচ্ছে যে এটা কি সজীব কোষ নাকি এটা মৃত কোষ? হ্যাঁ ক্লাস, তোমরা একদম ঠিকই বলেছ। বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু সেটা কি ছিল? মৃত। যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা মৃত কোষ। তাহলে এখানে যে সজীব কোষ কে আবিষ্কার করেন? তার কিছু বছর পর, মানে প্রায় ধরো 1674 সালে লিউয়েন হক সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন। বোঝা গেল ক্লাস? এবার আসি এই যে এখানে আমি একটা কথা বললাম, যেটা হচ্ছে কি বললাম বলো তো? মাইক্রোস্কোপ। এই যে মাইক্রোস্কোপ, তাহলে দেখো প্রথমেই বললাম যে উনি একটা গাছের ছাল নিয়ে মাইক্রোস্কোপে বা অণুবীক্ষণ যন্ত্রে দেখেছিলেন, হ্যাঁ। তাহলে এই মাইক্রোস্কোপে হচ্ছে এক ধরনের যন্ত্র, যেটা আমরা যেসব জিনিস বা যে সমস্ত বস্তু বা যে সমস্ত উপাদান আমরা খালি চোখে দেখতে পাবো না, সেইগুলো এই মাইক্রোস্কোপ
বা অণুবীক্ষণ, এর আর একটা নাম আছে অণুবীক্ষণ। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাবো। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাবো। এবার আসি ক্লাস, এই অণুবীক্ষণ যন্ত্র, প্রথম যখন অণুবীক্ষণ যন্ত্রটাতে তিনি যখন দেখান, সেটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্র। এই সরল অণুবীক্ষণ যন্ত্রে একটা লেন্স থাকে, যার সাহায্যে আমরা কোনো বস্তু বা ছোট ছোট কোনো সজীব উপাদান আমরা দেখতে পাবো। সেটা কত গুণ বড় দেখতে পাবো? 15 থেকে 20 গুণ বড়। তারপরে ডেভেলপড হলো, এবং তারপরে যেটা আমরা দেখলাম, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। সরলের পরে এবার আসলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে একটা বস্তুকে এই সরল অণুবীক্ষণ যন্ত্রের থেকে কয়েকশো গুণ বড় দেখা যাবে। সেটা কত ক্লাস? দেখা যাবে 2000 থেকে 3000 গুণ বড় আমরা দেখতে পাবো। 2000 থেকে 3000 বড় আমরা বস্তুটাকে দেখতে পাবো। কেন দেখতে পাবো? দেখো, সরল অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু একটা লেন্স লাগানো ছিল। এখানে আমরা দেখবো কিছু স্পেশাল লেন্স। যেমন কি কি লেন্স? এখান থেকে প্রশ্ন আসে, দেখো, অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স ব্যবহার করা হলো। এরপর যেটা আসি ক্লাস, ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অণুবীক্ষণ ইলেকট্রন মাইক্রোস্কোপ। এখানে কি কয়েক লক্ষ গুণ একটা বস্তুকে আমরা বড় দেখতে পাবো। কত গুণ বড়? প্রায় 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় আমরা একটা বস্তুকে দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের এই মাইক্রোস্কোপে। তাহলেও আমরা যে কোষটা যে দেখলাম, কোষটা আমরা মাইক্রোস্কোপে দেখতে পাই। তাহলে মাইক্রোস্কোপের কাজ কি ক্লাস? বা অণুবীক্ষণ যন্ত্র যে সমস্ত বস্তু আমরা খালি চোখে দেখতে পাবো না, সেগুলো আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে সাহায্য করবে। যেমন কি ক্লাস? ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুগুলো আমরা ব্যাকটেরিয়া, আমাদের ব্লাড সেল মানে রক্তকণিকা যাকে বলবো, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এইসব আমরা অ্যামিবা ধরো, কিংবা কোনো আমাদের সেলের কোনো যখন আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব, তখন আমরা মাইক্রোস্কোপগুলো কি ক্লাস করি? ব্যবহার করে থাকি। এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ, দেখো এখানে নামের সঙ্গেই কিন্তু একটা সম্পর্ক। এখানে কিন্তু তড়িৎ পাঠানো হয়, তড়িতের সাহায্যে কিন্তু এই যন্ত্রটার সাহায্যে আমরা কোনো বস্তুকে কয়েকশো গুণ বড় দেখতে পাই। তাহলে ক্লাস আমাদের ক্লাস 8-এর যে জীবন বিজ্ঞানের যে পার্টটা, যদিও তোমাদের লাইফ সায়েন্স তো আলাদা করে নেই, পরিবেশ ও বিজ্ঞান এই বইটা তোমাদের আছে, ওখানে দেখবে জীবদেহের গঠন, সেটা আমরা আজকে শুরু করলাম। এবং আমরা দেখলাম কোষ কি,
কোষের আবিষ্কার কিংবা কোষের ইতিহাস, এবং তার সঙ্গে আমরা মাইক্রোস্কোপটা কমপ্লিট করে দিলাম। এবার যেটা আমরা নেক্সট দিন পড়বো, কোষের বৈচিত্র্য, মানে কি কোষের বৈশিষ্ট্য আছে, কোষ কেমন দেখতে, কোন কোষ সব থেকে বড়, তো এইগুলো আমরা আলোচনা করব ক্লাস। আজ এতটুকুনি থাক। থ্যাংক ইউ ক্লাস। এইটা একটু পড়ে আসবে, হ্যাঁ, একটু সবাই দেখবে। কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে কোনো প্রবলেম থাকলে, আর অবশ্যই তোমরা পড়বে। থ্যাংক ইউ।